আমরা আগের ভিডিওতে নির্দেশমূলক নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বিভিন্ন ধারা উল্লেখ করে কোন ধারায় কি বলা হয়েছে এবং বিভিন্ন নীতি বা আদর্শের ভিত্তিতে শ্রেণীবিভাগ করে সেগুলো আলোচনা করা হয়েছে। এবার এই নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সংবিধানের ৪র্থ অধ্যায়ে ৩৫ থেকে ৫১ নং ধারায় যে নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করা হয়েছে তা পরবর্তীতে আমি আলোচনা করছি যে কিভাবে বাস্তবে প্রয়োগ করা হয়েছে। যদিও এই নির্দেশমূলক নীতিগুলির সবচাইতে গুরুত্বপূর্ণ তাৎপর্য এই হচ্ছে যে মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত খামতিগুলো থেকে গেছে বা নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মৌলিক অধিকারে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ নেই সেগুলি এখানে সংবিধান প্রণেতারা নির্দেশমূলক নীতির মাধ্যমে আলোচনা করেছেন। যাক, বিভিন্ন বিশেষজ্ঞ, বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ যারা, তারা বিভিন্ন গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে তাদের বক্তব্য রেখেছেন। জে.সি. জোহারি বলছেন যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি শুধু নৈতিক উপদেশ বা এটা সৎ ইচ্ছার প্রকাশ নয়, এগুলোর পেছনে যথেষ্ট রাজনৈতিক সমর্থন আছে। জনগণের কল্যাণ সাধনে এগুলি সরকারের প্রতি সংবিধানের নির্দেশ। অর্থাৎ রাজনৈতিক সমর্থন কেন? কারণ এই নির্দেশমূলক নীতিগুলি যদিও আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তবুও বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তারা কিন্তু এই নীতিগুলি প্রয়োগের জন্য অনেক সময় সরকারের উপর চাপ সৃষ্টি করে বা সরকার আগামী রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বা রাজনৈতিক ফল লাভের জন্য এই সমস্ত নীতিগুলি প্রয়োগ করে থাকে। আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক যে বিষয়গুলো, ইন্দিরা গান্ধী শাসনকালে সমাজতন্ত্র শব্দটি যুক্ত করা হয়েছে, মূল সংবিধানে সেটা ছিল না। তো এইখানে একটা পলিটিক্যাল কোথাও মাইলেজ পাওয়ার জন্য, বা আমরা দেখি যে বিজেপি তার ম্যানিফেস্টোতে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি আইন, তো এরকম বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই সমস্ত নির্দেশমূলক নীতিগুলিকে প্রয়োগ করার একটা প্রচেষ্টা বা প্রতিশ্রুতি দিয়ে থাকে। ডক্টর আম্বেদকর কি বলছেন? তিনি বলছেন যে এই নীতিগুলির পেছনে কোনো আইনগত সমর্থন নেই এবং এই নীতিগুলি ভঙ্গ করলে ক্ষমতাসীন ব্যক্তিকে আদালতে কৈফিয়ত দিতে হয় না। এবার সেটা ঠিকই, কিন্তু নির্বাচক মণ্ডলীর কাছে কৈফিয়ত দিতে হয়। অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারই এই নির্দেশমূলক নীতিগুলিকে অবজ্ঞা করতে পারে না। যদি কোনো রাজনৈতিক দল অবজ্ঞা করে তাহলে পরবর্তী নির্বাচনে তাকে তার ফল ভোগ করতে হয়। বিশেষ করে জনকল্যাণমূলক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু প্রয়োগ করার চেষ্টা করে। নির্দেশমূলক নীতিগুলির সংবিধানেরও গুরুত্ব আছে। কি সংবিধানের গুরুত্ব? কারণ রাজ্য সরকারগুলি আইন প্রণয়নের সময় এই রীতিগুলি কার্যকর করেছে কিনা তা দেখা কেন্দ্রের কর্তব্য। যেমন স্ত্রী পুরুষের সমান কাজের সমান বেতন, পঞ্চায়েত ব্যবস্থার রূপায়ণ, এই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারগুলি মেনে চলছে কিনা সেটা কেন্দ্র কিন্তু দেখে থাকে। অধ্যাপক জে.সি. জোহারি তিনি কি বলছেন? নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই নীতিগুলির ভিত্তিতে এই আইনের সাংবিধানিক বৈধতা বিচার করে। উদাহরণ হিসেবে আমরা A.K. গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলার কথা বলতে পারি। এরকম অনেকগুলো কেস আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে মৌলিক অধিকারের সাথে নির্দেশমূলক নীতির তুলনামূলকভাবে আলোচনা করা হয়েছে এবং দুটোই একে অপরের পুরোপুরি সে বিষয়ে কিন্তু সেখানে আমি আলোচনা করেছিলাম। M.C. সিটালবাদ তিনি কি বলছেন? দিস ফান্ডামেন্টাল এক্সাম্পশনস অফ স্টেট পলিসি দো অফ নো লিগাল এফেক্ট হ্যাভ সার্ভড অ্যাজ ইউজফুল বেকন অন লাইট টু কোর্টস। এই নীতিগুলি সাংবিধানিক উপায়ে সমাজের পরিবর্তন করতে চায়, সমাজ যে অবস্থায় আছে সেখান থেকে উন্নততর বা জনকল্যাণমূলক সমাজ গঠনের জন্য চেষ্টা করে।
অস্টিন মন্তব্য করেছেন। অস্টিন কি বলছেন? বলছেন যে নির্দেশমূলক নীতিগুলি হলো সামাজিক বিকল্পের উদ্দেশ্য সাধনের পরিপূরক। অর্থাৎ সমাজের যে বিভিন্ন উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা করে। কেসি হয়ার তিনি কি বলছেন? তিনি বলছেন যে নীতিগুলির ব্যাপক শিক্ষাগত মূল্য আছে, কেননা এর মাধ্যমে কি সাম্য, মৈত্রী, স্বাধীনতা ও আন্তর্জাতিক শান্তির কথা ধ্বনিত হয়েছে। আমরা যখন ধারা বাই ধারা এই নীতিগুলি আলোচনা করছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে নীতিগুলি কীভাবে সাম্য, মৈত্রী, স্বাধীনতায় যে মহান আদর্শ, সেই আদর্শকে আর বাস্তবিত করার চেষ্টা করেছে। এবং 51 নং ধারায় আমরা দেখেছি যে আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা বা পিস, সিকিউরিটি, এই ব্যাপারে ভারত সরকারের কী মোটিভ হওয়া উচিত সে বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এই নির্দেশমূলক নীতিগুলি শুধু যে জনগণকে সচেতন করছে তা না, তার সাথে সাথে সরকার এবং তার নৈতিক কর্তব্য সম্পর্কে সচেতন করে দেয়। সরকার যাতে তার যে নৈতিক কর্তব্য, ভালো মন্দ, জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা বা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা, এরকম কিছু নৈতিক কর্তব্য, সেই কর্তব্য কিন্তু নির্দেশমূলক নীতিগুলোর মাধ্যমে আমরা সরকারকে মনে করিয়ে দিয়ে থাকি বা সরকার এর দ্বারা নিজেকে সক্রিয় রাখে। সংবিধানের 3য় অধ্যায়ে নাগরিকদের যে অর্থনৈতিক অধিকারের কোনো উল্লেখ নেই। আমরা দেখেছি যে সংবিধানের 3য় অধ্যায়ে 31 নং ধারায় সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা তুলে নেওয়া হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কিন্তু নির্দেশমূলক নীতিগুলির এই যে অর্থনৈতিক অধিকারের বিষয়ে কিছু নাই, সেটা কিন্তু নির্দেশমূলক নীতি তার একটা পূর্ণতা নিয়ে আসে। সেখানে সমকাজে সমবেতন বা পিছিয়ে পড়া বা অনগ্রসর শ্রেণীর জন্য কিছু ব্যবস্থা করা, এরকম শিশু শ্রম নিষিদ্ধ, এই ধরনের কিছু অর্থনৈতিক বিষয় কিন্তু এই নির্দেশমূলক নীতির মধ্যে তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায় যে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিগুলি, সেটা হচ্ছে ভারতীয় জনগণের ন্যূনতম আশাকাঙ্ক্ষার প্রতীক এবং ভারতীয় সংবিধানকে প্রগতিশীল করে চলেছে। প্রগতিশীল মানে যুগ উপযোগী, সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় সংবিধান যাতে চলতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা এই নির্দেশমূলক নীতির মধ্যে দেখতে পাই। এই নির্দেশমূলক নীতিগুলির বাস্তব প্রয়োগ কি দেখা যায়? ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন সে সুপ্রিম কোর্ট হতে পারে বা সরকার বা বিভিন্ন রাজ্য সরকারও এই নীতিগুলিকে সামনে রেখে কিছু বিষয় বাস্তবে প্রয়োগ করেছেন। আমরা জানি সর্বশিক্ষা অভিযান, যার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, প্রত্যেক শিশু যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা। আর সেই কারণে পঞ্চবার্ষিক পরিকল্পনা, যদিও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে নাই, বর্তমানে নীতি আয়োগ চলে এসেছে, তো সেখানে 14 বছরের নিচে সব শিশুকে শিক্ষার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা ধারা যুক্ত করা হয়েছে 21 ক। আর এর মূল উদ্দেশ্য ছিল যে 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা আর করা হবে, তাদের সমস্ত কিছু শিক্ষা সংক্রান্ত ফ্রি করে দেওয়া হবে। সমাজের দুর্বল অংশের কল্যাণের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা করবে। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি যে তপশিলি জাতি উপজাতির জন্য ছাত্রাবাস নির্মাণ, বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা, বা রাজ্য সরকার বর্তমানে বিভিন্ন রকমের প্রকল্প করছে। তো এই সমস্ত আর জনকল্যাণমূলক এক ধরনের পরিকল্পনা, সেটা কিন্তু করে এই নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করে থাকে। ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতিচারণের জন্য বা স্মৃতি রক্ষার্থে 1990-91 যে বর্ষ, সেই বর্ষটিকে সামাজিক ন্যায় বিচার বর্ষ বলে ঘোষণা করা হয়েছিল এবং সেই সময় সরকার চিকিৎসাবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং পড়ারত তপশিলি জাতি উপজাতির জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণের একটা ব্যবস্থা করেছিল। 2002-03 সালে শুধু এই খাতেই ব্যয় করেছিল 4.77 কোটি টাকা সরকার। তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষার জন্য 1995 সালে নিষ্ঠুরতা বিরোধী আইন বলবৎ করা হয় এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়ে থাকে।
গরিব চাষিরা, আমরা জানি যে যে সমস্ত চাষি বা গ্রামের কৃষকদের সামান্য মাত্র জমি আছে, সে জমির উপরে নির্ভর করে তাদের জীবনযাপন করতে হয়। আবার অনেকে একেবারে নিঃস্ব। তো সেই সমস্ত নিঃস্ব দরিদ্র লোকেদের প্রায় 80,000 বর্গ কিলোমিটার জমি তপশিলি জাতি, উপজাতি এবং ভূমিহীন গরিবদের মধ্যে বিতরণ করে দিয়েছিল সরকার 2001 সালে। আমরা জানি যে পাট্টার মাধ্যমে বা বিভিন্ন ইসের মাধ্যমে। এছাড়াও গ্রাম অঞ্চলে যে ব্যাংকিং নীতি, তার উপরে জোর দেওয়া হয়েছে সে 2001 সাল থেকে। কিন্তু বর্তমানে তো আমরা দেখি যে ব্যাংক ব্যবস্থা একদম ঘরে ঘরে পৌঁছে গেছে এই কেন্দ্রীয় সরকার সিএসপির মাধ্যমে। সেই সিএসপির মাধ্যমে প্রত্যেক মোড়ে মোড়ে আমরা একটা করে ব্যাংকের শাখা দেখতে পেয়ে থাকি। 1948 সালের ন্যূনতম মজুরি আইনের মাধ্যমে সরকার বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা হাতে নেয়। এছাড়াও 86 সালে ক্রেতা সুরক্ষা আইন, গুরুত্বপূর্ণ একটি আইন, আর এর মাধ্যমে ক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা জানি যে ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে সাধারণ যারা ক্রেতা বা খরিদ্দার, তারা তাদের যথাযথ অধিকার বা উপযুক্ত অধিকার তারা বুঝে পায়। 1976 সালে সম আইনের মাধ্যমে নারী পুরুষ অভিন্ন বেতন ব্যবস্থা গৃহীত হয়। 2001 সালে চালু হওয়া সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা এবং গ্রামাঞ্চলে গরিব মানুষের কর্মনিযুক্ত ব্যবস্থা করা হয়েছে এবং পঞ্চায়েতের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হয়ে থাকে। আমরা জানি যে বর্তমানে যদি দেখা যায় যে এনআরজিএস বা 100 দিনের কাজ, যে সমস্ত গ্রামের বা দরিদ্র লোকেদের জন্য গ্রামীণ রোজগার যোজনার মাধ্যমে এই ধরনের প্রকল্প নিয়ে নির্দেশমূলক নীতিগুলি বাস্তবে প্রয়োগের একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। পঞ্চায়েত ব্যবস্থা ভারতের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই রয়েছে। আর পঞ্চায়েতের প্রতিটি স্তরে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ মহিলারাও যাতে রাজনীতির ক্ষেত্রে সাম্য পায় বা তারাও যাতে এগিয়ে আসে সে ব্যাপারে। এখানে তো একটা বিশেষ ব্যাপার যে বিহারে অর্ধেক মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আমরা দেখতে পাই। তো এছাড়াও যে ফৌজদারি বিধিতে কোনো অভিযুক্ত দরিদ্রের কোনো কারণে আর্থিক কারণে যদি আইনজীবী নিতে না পারে, তো তার হয়ে আইনি লড়াই লড়ার জন্য সরকার রীতিমতো ব্যবস্থা করবে এবং সরকার তার হয়ে আইনজীবী আর প্রোভাইড করবে। এছাড়াও যে নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে শাসন বিভাগ এবং বিচার বিভাগের পৃথকীকরণ, আমরা এটা দেখতেই পাই যে নাগাল্যান্ড এবং জম্মু কাশ্মীর ছাড়া সকল রাজ্যেই এ ধরনের একটা পৃথকীকরণ ব্যবস্থা আছে। ভারতের বিদেশ নীতিও নির্দেশাত্মক নীতির দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছে। অতীতে সকল প্রকার যে আগ্রাসনের বিরোধিতা বা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচিকে সমর্থন করা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ শুরু থেকেই যুদ্ধ নয় শান্তি চাই নীতিতে বিশ্বাসী। তবুও বিভিন্ন সময় শান্তি রক্ষার জন্য ভারত সরকার বিশেষ করে 2004 সালের মধ্যে ইউএনও বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 2004 সালের মধ্যে প্রায় 37টি অভিযানে ভারতীয় সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। অর্থাৎ 51 নং ধারায় যে আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তা রক্ষার কথা নির্দেশমূলক নীতিতে আমরা দেখতে পাই, তা কিন্তু এতে বাস্তবে পরিণত হয়। এছাড়াও 2003 সালে নিরাপত্তা পরিষদ ও সেনা সহযোগিতাকারী রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি সনদ গ্রহণের ভূমিকা ভারত নেয়। আর এছাড়াও ভারত যে পারমাণবিক নিরস্ত্রীকরণ তার পক্ষে কিন্তু মত প্রকাশ করেছে এবং সারা বিশ্বে পরমাণু বোমা ব্যান্ড করা হোক এরকম আর্জি কিন্তু ভারত আগাগোড়ায় রেখে গেছে। কারণ ভারত যুদ্ধ নয় শান্তি চাই নীতিতে বিশ্বাসী এবং সারা বিশ্বে শান্তি বিরাজ করুক এই নীতিতে বিশ্বাসী। এইভাবে আমরা দেখতে পাই যে নির্দেশমূলক নীতিগুলি ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সরকার, কখনো সুপ্রিম কোর্ট, সেগুলোকে বাস্তবে প্রয়োগ করার একটা প্রচেষ্টা করেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। তো যাই হোক, এই দুটো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নির্দেশমূলক নীতি সম্পর্কে আমরা আলোচনা করলাম।
বাকি তোমাদের যদি কোনো কিছু পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো।